হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে। তো আজকে আরও 20 কোয়েশন আমরা নিয়ে আসলাম সিডিপির জন্য, এমসিকিউ কোয়েশন যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনার আসাম এলপি এবং ইউপি টেটের জন্য। তো আমরা অলরেডি আরও 8টি এমসিকিউ সেশন করে নিয়েছি, যেগুলো যদি আপনি এর আগের যদি ভিডিও পেতে চান এই 8টি সেশনের, তাহলে উপরের দেওয়া লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আগের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপনি একটিও এমসিকিউ সেশন স্কিপ করবেন না, কারণ এই সবগুলো অনেক অ্যানালাইজড করা কোয়েশ্চেন, রিসার্চ করা কোয়েশ্চেন, যেগুলো আসাম এলপি এবং ইউপি টেটের জন্য আমি বেছে রাখলাম। তাহলে নিশ্চিতভাবে আপনি পেতে পারেন এই 8টি বা এই সিডিপি এমসিকিউ সেশন থেকে। তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটি দেখে যান ডিসকাশনগুলো। তাহলে শুরু করা যাক আজকের ইউটিউব সেশনটি। এবং শুরু করার আগে আমি আবারও একবার রিকোয়েস্ট করছি, কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ফিউচারে আপনি আরও নোটিফিকেশন পেতে পারেন। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমাদের, হুইচ অফ দ্য ফলোইং ইজ বেসড অন লার্নার সেন্টার্ড এডুকেশন, অর্থাৎ নিচের কোনটি ছাত্রকেন্দ্রিক এডুকেশনের একটি ক্রাইটেরিয়া। তো এখানে এক্সাম্পল আছে, অপশন আছে। প্রথম হচ্ছে, লার্নিং অফ দ্য লার্নার ডিপেন্ডস আপন দ্য কোয়ালিটেটিভ টিচিং অফ টিচার, অর্থাৎ টিচারের কোয়ালিটেটিভ টিচিংয়ের উপর ডিপেন্ড করবে লার্নার সেন্টার। তো সেটা হবে না, কারণ লার্নার সেন্টারে টিচারের কোনো অত্যাবশ্যী রুল নেই, টিচারের টিচিংয়ের রুল নেই। এরপর হচ্ছে, টিচার রিমেইনস অ্যাক্টিভ অ্যান্ড লার্নার রিমেইনস প্যাসিভ, সেটা তো হবেই না, সেটাও ভুল। এরপর হচ্ছে অর্থাৎ টিচার সেন্ট্রিক এডুকেশনে বা ক্লাসরুমে শুধুমাত্র টিচারই অ্যাক্টিভ থাকবেন, কিন্তু স্টুডেন্ট বা লার্নার সেন্টার্ড এডুকেশনে বা ক্লাসরুমে লার্নাররা বেশি অ্যাক্টিভ থাকবে, তো এটা হবে না। এরপর হচ্ছে, দেয়ার ইজ প্রেসক্রাইবড কারিকুলাম ফর লার্নার্স, সেটাও হবে না কিন্তু, অর্থাৎ লার্নারের জন্য প্রেসক্রাইবড একটি কারিকুলাম করা থাকবে, সেটা লার্নার সেন্টারের এডুকেশনের নিয়ম নয়। কারণ লার্নার সেন্টারে লার্নারের অ্যাবিলিটি বা লার্নারের সামর্থ্য বা অ্যাটেনশন মোটিভেশন অনুযায়ী কারিকুলামগুলো সেরকম ফিট করা থাকে, অর্থাৎ সময় সময় বদলানো যায়, সেটা হয় প্রেসক্রাইব করা থাকে না। লার্নার সেন্টার কারিকুলামে একটু মডিফিকেশন সেটা পসিবল। তো আমাদের একটি অপশন রয়ে গেল, সেটা হচ্ছে নিডস, অ্যাবিলিটি অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য লার্নার। তো অর্থাৎ লার্নার সেন্টার্ড এডুকেশনে ছাত্রদের নিডস, দরকার, প্রয়োজন বা অ্যাবিলিটি, তার সামর্থ্য, তার ইন্টারেস্ট, সেইগুলোর উপরে খুব বেশি স্ট্রেস দেওয়া হয়, অর্থাৎ জোর দেওয়া হয়। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন এ। এরপরে কোয়েশনটি হচ্ছে, চাইল্ড সেন্টার্ড পেডাগজি মিনস, অর্থাৎ বাচ্চা কেন্দ্রিক যে পেডাগজি, শিশু কেন্দ্রিক পেডাগজি, সেটার অর্থ কী? তো এখানে অপশন দেওয়া আছে। তো গিভিং মরাল এডুকেশন টু চিলড্রেন, বাচ্চাদেরকে মরাল এডুকেশন দেওয়া, নৈতিক এডুকেশন, শিক্ষা, সেটা হবে না কিন্তু, চাইল্ড সেন্টার পেডাগজির নিয়ম নয়। লেটিং দ্য চিলড্রেন বি টোটালি ফ্রি, বাচ্চাদের একমাত্র ইন্ডিপেন্ডেন্সি, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্স দেওয়া, সেটাও ঠিক নয়। এরপর আস্কিং দ্য চিলড্রেন টু ফলো অ্যান্ড ইমিটেট দ্য টিচার, বাচ্চাদেরকে টিচারকে ফলো করার জন্য, স্ট্রিক্টলি ফলো করার জন্য, ইমিটেট করার জন্য বলা, সেটাও কিন্তু ঠিক নয়। তো গিভিং প্রাইমেসি টু চিলড্রেন্স ভয়েসেস অ্যান্ড দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ বাচ্চাদের বা শিশুদের তাদের ভয়েস, তাদের যে ডিমান্ড আছে বা তারা কি ফিল করছে বা তাদের পার্টিসিপেশন টিচিং লার্নিং প্রসেসে তাদের পার্টিসিপেশন, সেটাতে বেশি গুরুত্ব দেওয়া, সেটাই হচ্ছে চাইল্ড সেন্টার্ড পেডাগজির বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন। সেটার হচ্ছে যে বাচ্চাদের বা তাদের ভয়েস, তাদের কি ফিলিংস, তারা কি ফিল করে যে কোনো বিষয় নিয়ে, বা তাদের পার্টিসিপেশন, সেটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট চাইল্ড সেন্টার্ড এডুকেশনে। এরপর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফর্ম অফ ইন্টেলিজেন্স টেস্ট, অনেক ধরনের ইন্টেলিজেন্স টেস্ট আছে, যেমন আমরা পেয়েছি ওয়াইস বলে একটি, অর্থাৎ ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স টেস্ট, যেটা ডেভেলপ করা হয় 1955-এ। এরপর স্ট্যানফোর্ড বিনেট আইকিউ টেস্ট, যেগুলো 1960-তে ডেভেলপ করা হয়েছিল। এরপর বেইলি ইন্টেলিজেন্স স্কেল, এরপর রেভেন্স প্রগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট। তো এই হচ্ছে ভেরি প্রমিনেন্ট বা ইম্পর্ট্যান্ট ইন্টেলিজেন্স টেস্ট, এবং সবচেয়ে প্রথমে হয়েছিল স্ট্যানফোর্ড বিনে আইকিউ টেস্ট, তো সেটা সবচেয়ে ফেমাস। এরপর তো এর মধ্যে নিচের মধ্যে কোনটি ইন্টেলিজেন্স টেস্ট নয়? তো ওয়াইস আছে, সেটা আছে, কিন্তু সেটা আছে। এরপর কিলপ্যাট্রিক আইকিউ টেস্ট, সেটা কিন্তু নেই, কিন্তু বেইলি ইন্টেলিজেন্স টেস্ট, সেটাও আছে,
এটাও আছে, এরপর ডি আছে রেভেন, সেটাও আছে। কিন্তু কিলপ্যাট্রিক আইকিউ টেস্ট, এটা এ ধরনের কোনো আইকিউ টেস্ট নেই, কিন্তু এক্সিস্ট করে না। তো শুদ্ধ উত্তরটি হবে, এখানে বলা হচ্ছে যে নট, তো এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু অপশন বি নেই, অর্থাৎ শুদ্ধ উত্তর অপশন বি। তো আপনাকে এই সব আইকিউ টেস্ট, ফর্ম অফ আইকিউ টেস্ট এবং কী কী আইকিউ টেস্ট কবে ডেভেলপ করা হয়েছিল সেটাও আপনাকে জানতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কোয়েশন্ট অর আইকিউ ওয়াজ ডেভেলপড বাই। তো এখানে অনেক ছাত্র মানে কনফিউজ হয়ে যায় কিছু কোয়েশ্চেনে, যেমন আইকিউ জিনিসটা সবার প্রথমে ডেভেলপ করার চেষ্টা করেছিলেন কিন্তু গ্যালটন বলে একজন, কিন্তু তিনি সাকসেস হতে পারেননি। গ্যালটন চেষ্টা করেছিলেন, সর্বপ্রথম অ্যাটেম্প্ট নিয়েছিলেন যে তিনি একটি মেন্টাল টেস্ট বা আইকিউ টেস্ট একটি করবেন, কিন্তু তিনি সাকসেস হতে পারেননি। কিন্তু এরপর আমি এখানে কিছু পয়েন্ট দিয়েছি যেগুলো আপনার শেখা খুব বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাব্রিভিয়েশন টার্ম অফ আইকিউ ওয়াজ ফার্স্ট গিভেন বাই। তো এই যে অ্যাব্রিভিয়েশন আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স কোয়েশন, সেটা কে দিয়েছিল? তো সেটার শুদ্ধ উত্তর হবে উইলিয়াম স্টার্ন। মানে উনি দিয়েছিলেন অ্যাব্রিভিয়েশন অফ আইকিউ, উইলিয়াম স্টার্ন, STERN স্টার্ন আইকিউর অ্যাব্রিভিয়েশনটি দিয়েছিলেন ইন 1912। তো 1912 সালে তান একটি বুকসে দিয়েছিলেন অ্যাব্রিভিয়েশন অফ আইকিউ জিনিসটি। কিন্তু আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্ট কোয়েশন ডেভেলপ কে করেছিলেন সেটা আমাদের কোয়েশন। তো সেখানে গ্যালটন হবে না, কিন্তু গ্যালটন অ্যাটেম্প্ট নিয়েছিলেন কিন্তু উনি সাকসেস হতে পারেননি। স্টার্নও হবে না। তো স্টার্ন কিন্তু আইকিউ জিনিসটা মানে কয়েন করেছিলেন, অর্থাৎ আইকিউ যে টার্ম বা অ্যাব্রিভিয়েশন সেটা কয়েন করেছিলেন, কিন্তু টার্মেন করেছিলেন 1960। আমরা পড়বো টার্মেন বিষয়ে এক্ষুনি। তো ডেভেলপ করেছিলেন কিন্তু বিনে, আলফ্রেড বিনে উনি ডেভেলপ করেছিলেন। উনি একজন ফ্রেঞ্চ মানুষ, তো উনি ডেভেলপ করেছিলেন এবং উনার সাথে ছিলেন সাইমন বলে আরেকজন ভদ্রলোক, উনি মানে ডেভেলপ করেছিলেন উভয়ে মিলে। কিন্তু বিনে সর্বপ্রথম চেষ্টা শুরু করেছিলেন, এরপর বিনেকে অ্যাসিস্ট করে সাইমন। তো যদি অপশন আসে বিনে সাইমন তাহলেও হবে, আর যদি শুধু বিনে থাকে অপশনে তাহলে সেটাও হবে, অর্থাৎ বিনে আমাদের আনসার হবে। তো এখন আমি কিছু এই পয়েন্টগুলো আমরা দেখে নিই। তো প্রথম পয়েন্ট আমরা বুঝে নিলাম যে উইলিয়াম স্টার্ন 1912 সালে তার বুকসে আইকিউ জিনিসটা টার্মটি তিনি দিয়েছিলেন, মনে রাখবে। এরপর কনসেপ্ট অফ আইকিউ, তো এখানে কোয়েশনে পেয়েছি কনসেপ্ট অফ আইকিউ ওয়াজ ডেভেলপড বাই বিনে। আর যদি অপশনে বিনে সাইমন থাকে তাহলে সেটাও দিতে পারেন, আর শুধু বিনে থাকলে সেটাও দিতে পারেন। তো বিনে করেছিলেন 1900, কোথাও লেখা 4, কোথাও আবার 5, তো 5 হলেই হবে। তো এই যে আইকিউ উনি 3বারে করেছিলেন, অর্থাৎ প্রথম 1904 বা 5 করেছিলেন, এরপর 1908-এ, এরপর 1911-এ করেছিলেন, অর্থাৎ 1911-এ উনি আবার রিভাইজ করেছিলেন। তো 3বার রিভাইজ করেছিলেন। বিনে সাইমন যে টেস্ট মানে আইকিউ টেস্ট, সেটা 3বার রিভাইজ হয়েছিল, বিনে সাইমন টেস্ট, আইকিউ টেস্ট। তো এখানে টার্ম মেন্টাল এইজ কে প্রথম কয়েন করেছিলেন, এটা ভালো করে দেখবে যে কয়েন করা এবং ইন্ট্রোডিউস করা বা ডেভেলপ করা সেটা আলাদা জিনিস। সব টার্ম কয়েন, মেন্টাল এইজ টার্মটি কে কয়েন করেছিলেন? তো সেটার শুদ্ধ উত্তর হবে আলফ্রেড বিনে। হয়েছে আলফ্রেড বিনে যিনি মেন্টাল এইজ সেটা মানে টার্মটি কয়েন করেছিলেন, আলফ্রেড বিনে মেন্টাল এইজ টার্মটি। এরপর মেন্টাল এইজ কনসেপ্ট ইন্ট্রোডিউসড বাই, এই যে কনসেপ্ট সেটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এরপর হচ্ছে মেন্টাল টেস্ট, তো সেই মেন্টাল টেস্টটি কে করেছিলেন ইন্ট্রোডিউস, সেটা হচ্ছে মেন্টাল টেস্ট হবে এটা। তো মেন্টাল টেস্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ক্যাটেল, সেটা মনে রাখবে যে ক্যাটেল করেছিলেন মেন্টাল টেস্টটি ইন্ট্রোডিউস, মানে কনসেপ্টটি ইন্ট্রোডিউস করেছিলেন মেন্টাল টেস্ট, ক্যাটেল। এরপর হচ্ছে বিনে সাইমন টেস্ট। তো আমরা অলরেডি বলে দিয়েছি যে আলফ্রেড বিনে ফ্রেঞ্চ ছিলেন এবং ওরা মানে ফ্রেঞ্চ গভর্নমেন্ট যখন বলল ওনাকে যে কিছু একটি টেস্ট এরকম বার করার জন্য বাচ্চাদের মানে ওদেরকে জাজ করার জন্য, তখন বিনে প্রথমে স্টার্ট করলেন সেটা বের করার জন্য। এরপর সাইমন আরেকজন লোক, উনিও সাইকোলজিস্ট, উনিও মানে ওনাকে হেল্প করলেন একটি মানে টেস্ট বার করার, তখন সেজন্য
সেটাকে আমরা বলি বিনে সাইমন টেস্ট। এবং বিনে সাইমন টেস্ট স্কেল যাকে বলা হয় সেটা প্রথমে 1904 বা 1905-এ করা হয়েছিল, 1905-এ, এরপর রিভাইজ করা হয় 1908-এ, এরপর 3 নম্বরবার মানে থার্ড টাইম রিভাইজ করা হয় 1911-এ। তো সেটাকে বিনে সাইমন টেস্ট বা বিনে সাইমন স্কেল বলা হয়। এবং এই স্কেল প্রথমে ফ্রেঞ্চে ছিল, এবং যখন সেটাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএসএতে নেওয়া হয় তখন মানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নাম হচ্ছে লুইস টারম্যান। তো এখানে অপশন দেখতে পাচ্ছেন আপনি, টারম্যান। তো এই টারম্যান উনি কী করেছেন, উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন, প্রফেসর ছিলেন। তখন উনি 1960-তে টারম্যান, তো উনি 1960-তে সেই বিনে সাইমন টেস্টকে মডিফাই করে সেটাকে নতুন একটি রূপ দিয়েছিলেন 1960-তে, যাকে বলা হয় স্ট্যানফোর্ড বিনে টেস্ট, এবং যেটি অনেক ফেমাস, মানে আমেরিকাতে খুব ফেমাস হয়ে গিয়েছিল এই টেস্টটি। এবং এই যে বিনে সাইমন টেস্ট, এটি কিন্তু বিনে সাইমন মানে এই স্ট্যানফোর্ড টেস্টটি কিন্তু বিনে সাইমন টেস্ট থেকে নেওয়া হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল, সেটা থেকে সেটা থেকে নেওয়া হয়েছিল। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, তো এখানে কোনো কনফিউশন না থাকার জন্য বলছি যে এগুলো ভালো করে দেখে নেবে। এরপর কোয়েশ্চেন হচ্ছে, দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্ট কোয়েশ্চন ওয়াজ ফার্স্ট ইউজড বাই, তো আইকিউ সেটা প্রথম কে ইউজ করেছিল? তো সেটার আবার আনসার হবে অপশন বি, অর্থাৎ টারম্যান। অপশন বি হচ্ছে শুদ্ধ আনসার, অর্থাৎ লুইস টারম্যান, যিনি আইকিউ প্রথম ইউজ করেছিলেন 1912। সেই টার্মটি মানে কনসেপ্টটি ইউজ করেছিলেন 1912-এ ওনার একটি বুকে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, ইফ দ্য আইকিউ অফ এ পারসন ইজ 150 অ্যান্ড মেন্টাল এজ ইজ 30, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিএ? যেহেতু আমরা জানি তার আইকিউ ইজ ইকুয়াল টু MA বাই CA ইন্টু 100। তো এখন আইকিউ এখানে দেওয়া আছে 150 ইকুয়াল টু এম এর জায়গা 30 এবং CA বর্তমানে নেই, স্পেস তো 100। তো এখন আমরা তো CA জানতে চাইছি, তখন CA এখানে আসবে এবং তার MA অর্থাৎ 30 সে এখানে আসবে ইন্টু 100, এবং তার 150 সেটা এখানে আসবে, অর্থাৎ তার শুদ্ধ উত্তরটি হবে বি, অর্থাৎ তার মেন্টাল এইজ হচ্ছে মানে ক্রোনোলজিক্যাল এইজ অর্থাৎ কালানুক্রমিক বয়স হচ্ছে 20। শুদ্ধ উত্তরটি হবে অপশন সি। তো এই সূত্র হচ্ছে, আপনারা এই সূত্রটি লিখে নিন। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড পেয়ার? তো কোনটি শুদ্ধ পেয়ার? প্রি অপারেশন চাইল্ড ডিডাকটিভ থট, সেটা হবে না। প্রি অপারেশন হলে ডিডাকটিভ থট হয় না, ফর্মাল অপারেশনে হয়, সেটা ভুল। কনক্রিট অপারেশনাল চাইল্ড ইজ এবল টু কনজার্ভ অ্যান্ড ক্লাসিফাই, হ্যাঁ এটা সত্যি, এটা ঠিক। তো এই সময় কি বাচ্চারা কনজার্ভ করতে পারে এবং ক্লাসিফাই করতে পারে। ইনফেন্সিতে অ্যাপ্লাইজ লজিক অ্যান্ড এবল, সেটা তো হবেই না, ইনফেন্সিতে ওদের লজিক্যাল রিজনিংতেও থাকেই না। ফর্মাল অপারেশনে ইমিটেশন বিগিনস ইমিডিয়েটলি প্লে, সেটাও হয় না, কারণ এই সময় ওরা পুরোপুরি ম্যাচিউর হয়ে যায়। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ কনক্রিট অপারেশনাল চাইল্ডদের সাথে হবে is able to conserve and classify। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, which one of the following is an example of scaffolding? তো স্কেফোল্ডিং যে থিওরি সেটা মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যাকে আমরা বলতে পারি। তো সেটা হচ্ছে মানে একটা বাচ্চাকে মানে হেল্প করা, একটু সাহায্য করা, যাকে বলে স্কেফোল্ডিং করা, ওদেরকে একটু মোটিভেট করা, ওদেরকে একটু ঠেলে দেওয়া ওদেরকে, সো দ্যাট তারা একটু মানে পুরোপুরি জিনিসটা বুঝে নিতে, আয়ত্তে আনতে পারে, ওদেরকে একটু হেল্প করা, সেটাই হচ্ছে স্কেফোল্ডিং। মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট দিয়েছিলেন যে ভাইগটস্কি, সেটার মতো, সেটাই হচ্ছে স্কেফোল্ডিং। কিন্তু স্কেফোল্ডিং টার্মটি আবার ভাইগটস্কি দেননি। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি হবে, অর্থাৎ গিভিং প্রম্পটস অ্যান্ড কিউজ অ্যান্ড আস্কিং কোয়েশ্চেন্স অ্যাট ক্রিটিক্যাল জাংচার, অর্থাৎ বাচ্চাদেরকে মানে মোটিভেট করা, প্রম্পট করা, একটু হেল্প করিয়ে দেওয়া, আগ বাড়িয়ে দেওয়া, সেটাই হচ্ছে মানে স্কেফোল্ডিং এক্সাম্পল স্কেফোল্ডিংয়ের এক্সাম্পল। কারণ অপশন এ হবেই না, কারণ লেকচার দেওয়া
স্টুডেন্টদেরকে, সেটা হয় না। স্কেফোল্ডিং, অফারিং বোথ ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল রিওয়ার্ড, সেটাও হবে না। অফারিং এক্সপ্লেনেশন উইদাউট এনকারেজিং কোয়েশনিং, সেটাও হবে না। তো শুদ্ধ উত্তর অপশন ডি। এরপরে কোয়েশন হচ্ছে অ্যাকর্ডিং টু ভাইগটস্কি চিলড্রেন লার্ন, তো বাচ্চারা কীভাবে শেখে সেটা তো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। বাই ইন্টারেক্টিং উইথ অ্যাডাল্টস অ্যান্ড পিয়ার্স, অর্থাৎ তারা সোশ্যাল ইন্টারাকশন জিনিসটা করে তারা নতুন জিনিস শিখে ফেলে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ইন্টেলিজেন্স কী, সেটাও আমরা শিখে ফেলেছি, দেখে ফেলেছি। ইন্টেলিজেন্স হচ্ছে এ সেট অফ ক্যাপাবিলিটিস, অনেকগুলো ক্যাপাবিলিটিস একসাথে মিলে, কারণ ইন্টেলিজেন্সের অনেক থিওরি পড়েছি, টু থিওরি, টু ফ্যাক্টর থিওরি বা মাল্টিফ্যাক্টর বা ইউনিফ্যাক্টর বা মাল্টিপল ইন্টেলিজেন্স, সবে বলা হয়েছে যে এ সেট অফ ক্যাপাবিলিটিস, সেটাই হচ্ছে ইন্টেলিজেন্স। স্পেসিফিক এবিলিটি নয়, এবিলিটি টু ইমিডিয়েট আদার্স সেটাও নয়, সিঙ্গুলার জেনারিক কনসেপ্ট সেটাও নয়, সেটা হচ্ছে সেট অফ ক্যাপাবিলিটিস। অনেক ধরনের একটা মানে সেট, ক্যাপাবিলিটিসের সামর্থ্যের সেট যখন হয় তো সেটাই হচ্ছে ইন্টেলিজেন্স। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ইফ দ্য মেন্টাল এজ ইজ লেস দেন ক্রোনোলজিক্যাল এজ, অর্থাৎ মেন্টাল এজ সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজের চেয়ে কম, অর্থাৎ তার বয়স বেশি কিন্তু মেন্টাল এজ কম, সে ইমেচিউর হয়েছে, অর্থাৎ সে ইমেচিউর, অর্থাৎ বয়সের নিয়মে বয়সের সাথে মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজ এক সমান হলে সে ম্যাচিওর, সে এভারেজ স্টুডেন্ট। দেন টু হোয়াট ক্যাটাগরি ডাজ হি বিলং, তো অবভিয়াসলি সেটা শুদ্ধ উত্তর হবে বিলো এভারেজ ক্যাটাগরি, অর্থাৎ তার এভারেজ যে ক্যাটাগরি সেটা অনেক নিচে। নর্মাল হতো যদি তার মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজ সেম হতো তাহলে সে নর্মাল হতো। এরপরে কোয়েশন হচ্ছে হু গেভ দ্য কনসেপ্ট মেন্টাল এজ, অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছিলাম যে মেন্টাল এজ কনসেপ্টটি দিয়েছিলেন আলফ্রেড বিনে। এরপরে কোয়েশন হচ্ছে চিলড্রেন আর মোস্ট ক্রিয়েটিভ হোয়েন দে পার্টিসিপেট ইন অ্যান অ্যাক্টিভিটি, বাচ্চারা কখন খুব বেশি সৃষ্টিশীলতা বা সৃজনশীলতা এই জিনিসটা আসে। তো এটার অনেক পার্সপেক্টিভ বেস কোয়েশন, সেটা অনেক আনসার হতে পারে। রিওয়ার্ডস দিলে কেউ কেউ ক্রিয়েটিভ হতে পারে। আউট অফ ইন্টারেস্ট, যদি ওর ইন্টারেস্টে কোনো সাবজেক্ট থাকে তাহলে সে ক্রিয়েটিভ হতে পারে। যদি সে কোনো সময় স্ট্রেসে যদি থাকে, যে অন্যের সামনে ভালো করার সে যে স্ট্রেস থাকে, সেটা হলে কিন্তু সে ক্রিয়েটিভ হতে পারে। তো এই তিনটি অপশন হতে পারে, কিন্তু সবচেয়ে পারফেক্ট আমার মনে হয় আন্ডার স্ট্রেস টু ডু ওয়েল ইন ফ্রন্ট অফ আদার্স, সেটাও হতে পারে, কিন্তু সেটা জিনিস হতে পারে, বা আউট অফ ইন্টারেস্ট সেটাও হতে পারে। এই আউট অফ ইন্টারেস্ট বা আন্ডার স্ট্রেস টু ডু ওয়েল ইন ফ্রন্ট অফ আদার্স সেটা উভয়ই হতে পারে। তো নেক্সট কোয়েশন আমাদের হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইলাস্ট্রেটস এ পার্সন উইথ লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, অর্থাৎ কথা বলার লিঙ্গুইস্টিক, ল্যাঙ্গুয়েজ রিলেটেড ইন্টেলিজেন্স আমরা পড়েছিলাম মাল্টিপল ইন্টেলিজেন্স বাই হাওয়ার্ড গার্ডনার। তো সেখানে তিনি 8টি ইন্টেলিজেন্সের কথা বলছেন, এর মধ্যে একটি হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, যেখানে লয়ার বা টিচার যারা আছেন তাদের এই ইন্টেলিজেন্সটি থাকে, বা সলিসিটার যারা আছেন তাদের এই ইন্টেলিজেন্স থাকে। তো কোনটি এক্সাম্পল নিচের মধ্যে? তো সেন্সিটিভিটি টু পিচ মেলোডি টুন সেটা হবে না, সেটা সিঙ্গারদের মতো ওদের এরকম থাকে অ্যাকচুয়ালি। অ্যাবিলিটি টু হ্যান্ডেল লং চেঞ্জ অফ রিজনিং সেটাও হয় না, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যান্ড রিজনিং স্কিল হয়ে যায়। এরপর হচ্ছে দ্য অ্যাবিলিটি টু নোটিস অ্যান্ড মেক ডিস্টিংশন এবং আদার্স, একজন আরেকজনের মধ্যে ডিফারেন্স সেটা বের করা, সেটাও কিন্তু মানে সেটা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স নয়। তো শুদ্ধ উত্তর হবে অপশন সি, অর্থাৎ সেন্সিটিভিটি টু দ্য মিনিং অ্যান্ড অর্ডার অফ ওয়ার্ডস অ্যান্ড দ্য ভেরিড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের অনেক ধরনের ইউজ, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। যেমন লয়াররা বা টিচাররা অনেক ধরনের ইউজ করতে পারে ল্যাঙ্গুয়েজকে, অনেক ধরনের বিকৃত করে, অনেক ভালোভাবে সুন্দর করে, বা পোয়েট রাইটার যারা আছেন ওরাও কিন্তু এই ইন্টেলিজেন্স আছে, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। তো শুদ্ধ উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট লার্নিং ইজ কারেক্ট, কোনটি লার্নিংয়ের বিষয়ে কারেক্ট? লার্নিং ইজ প্যাসিভ অ্যান্ড রিসেপটিভ প্রসেস, সেটা হবে না, লার্নিং হচ্ছে অ্যাক্টিভ। এরপর হচ্ছে লার্নিং ইজ ফ্যাসিলিটেড বাই সোশ্যাল অ্যাকশন, সেটাও কিন্তু হবে না, সোশ্যাল অ্যাকশনের দ্বারা লার্নিং ফ্যাসিলিটেড নেয়। লার্নিং ডাজ নট ডিপেন্ড অন লার্নার্স প্রিভিয়াস নলেজ, সেটাও কিন্তু ভুল, লার্নিং অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন লার্নার্স প্রিভিয়াস নলেজ। একজন লার্নার তার প্রিভিয়াস নলেজ ইউজ করে সে নতুন কিছু শিখতে পারে। এরপর হচ্ছে লার্নিং ইকুইভ্যালেন্ট টু অ্যাকুইজিশন অফ স্কিল, সেটা কিন্তু হবে শুদ্ধ উত্তর, অর্থাৎ লার্নিং ইকুইভ্যালেন্ট টু অ্যাকুইজিশন অফ স্কিল, যেরকম আমরা স্কিল অ্যাকুয়ার করি, মানে যেরকম আমরা সোশ্যাল ইন্টারেক্ট করে স্কিল অ্যাকুয়ার করি বা কিছু শিখে কিছু ইমিটেট করে, সেটাই হচ্ছে কিন্তু লার্নিং। তো শুদ্ধ উত্তর অপশন সি। নেক্সট
এরপরে কোয়েশন হচ্ছে প্রগ্রেসিভ এডুকেশন ডিমান্ডস দ্যাট দ্য ক্লাসরুম ইজ। যখন প্রগ্রেসিভ এডুকেশনের কথা বলা হয় সেটা মনে রাখবে যে সেটা হচ্ছে লার্নার সেন্টার্ড ক্লাসরুম, অর্থাৎ বাচ্চাদেরকে খুব বেশি স্কোপ দেওয়া হয় পড়ার জন্য, এক্সপ্লোর করার জন্য সেটা। তো প্রগ্রেসিভ এডুকেশন করেছিলেন জন ডিউই, সেটাও মনে রাখবে। জন ডিউই এই প্রগ্রেসিভ এডুকেশনের মানে পায়োনিয়ার। তো শুদ্ধ উত্তর হবে অপশন বি, অর্থাৎ সেখানে বাচ্চাদেরকে ডেমোক্রেটিক নিয়ম অনুযায়ী ওদেরকে স্বাধীনতা দেওয়া হয়, ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয় এক্সপ্লোর করার জন্য, ওদেরকে পড়ার একটা সুযোগ দেওয়া হয়, নিজে নিজে মানে পড়ার সেটা সুযোগ দেওয়া হয়, স্পেস দেওয়া হয়। এখানে অথরিটেরিয়ান হবে না, কারণ অথরিটেরিয়ান হচ্ছে টিচার সেন্ট্রিক। ফুল কন্ট্রোল অফ দ্য টিচার সেটা হবে না, সেটাও টিচার সেন্ট্রিক। ফ্রি ফর অল উইথ দ্য টিচার অ্যাবসেন্ট ফ্রম ইট, ফ্রি ফর অল উইথ দ্য টিচার অ্যাবসেন্ট ফ্রম ইট সেটাও হবে না। তো শুদ্ধ উত্তর হবে অপশন বি, অর্থাৎ ডেমোক্রেটিক নিয়ম অনুযায়ী, অর্থাৎ স্বাধীনতা দেওয়া হয়। এরপরে কোয়েশ্চেন হচ্ছে দ্য কনসেপ্ট অফ প্রাইভেট স্পিচ অফ চিলড্রেন অ্যাজ প্রপোজ বাই বাইগটস্কি। বাইগটস্কির দ্বারা যে প্রাইভেট স্পিচ বলেছিলেন, তো সেটা শুদ্ধ উত্তর কোনটি হবে? তো সেটার শুদ্ধ উত্তর হবে অপশন এ, অর্থাৎ প্রাইভেট স্পিচ বাইগটস্কির মতে যে ইলাস্ট্রেট করে যে বাচ্চারা ইউজ স্পিচ টু গাইড দেয়ার ওন অ্যাকশন, তারা স্পিচ নিজে নিজে মানে ব্যবহার করে সদের তারা নিজের অ্যাকশনগুলো কী করবে সেটা মানে গাইড করার জন্য, সেটাই প্রাইভেট স্পিচ বাইগটস্কি মনে করেন। কিন্তু জন পিয়াজেট প্রাইভেট স্পিচ বলতে কি মনে করেন? জন পিয়াজেট মনে করেন যে প্রাইভেট স্পিচ হচ্ছে ইগোসেন্ট্রিক। এই জিনিসটা কনসেপ্ট কিন্তু জন পিয়াজেটের সঙ্গে রিলেটেড, সেটা মনে রাখবে প্রাইভেট স্পিচের ব্যাপারে। কিন্তু বাইগটস্কি মনে করেন যে সেটা হচ্ছে চিলড্রেন ইউজ স্পিচ টু গাইড দেয়ার ওন অ্যাকশন। যদি আসে যে প্রাইভেট স্পিচ গাইড বাইগটস্কি, জন পিয়াজেটের প্রাইভেট স্পিচ কি, সেটা কিন্তু ইগোসেন্ট্রিক হয়, অপশন ডি আনসার হবে। কিন্তু এখানে বাইগটস্কি বলা হচ্ছে অপশন এ। এরপরে কোয়েশন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট মোটিভেশন অ্যান্ড লার্নিং ইজ কারেক্ট। তো মোটিভেশন এবং লার্নিং, অর্থাৎ প্রেরণা এবং লার্নিং শিখন, সেটার মধ্যে কোনটি শুদ্ধ, অর্থাৎ এই সেন্টেন্সের কোন 4টি অপশনের মধ্যে কোনটি শুদ্ধ? লার্নিং ইজ ইফেক্টিভ অনলি হোয়েন দ্য স্টুডেন্টস আর এক্সট্রিনসিকলি মোটিভেটেড বাই এক্সটার্নাল ফ্যাক্টরস। তো এখানে অপশন এ এবং অপশন সি উভয় সেম দেওয়া আছে, এখানে ভুল হয়ে গেছে আই থিঙ্ক। তো অপশন এ অপশন সি সেটাই হবে আনসার এখানে, কারণ সেম উভয়টি রিপিট হয়ে গেল, তো সেজন্য সেম মানে অপশন এ এবং অপশন সি উভয় সেম, সেজন্য অপশন এ এবং অপশন সি আনসার হবে। মোটিভেশন ডাজ নট হ্যাভ এনি রুল টু প্লে ইন লার্নিং, সেটা ভুল। লার্নিংয়ে মোটিভেশনের গুরুত্ব আছে, পার্ট আছে। লার্নিং ইজ ইফেক্টিভ অনলি ওয়েন দ্য স্টুডেন্টস আর মোটিভেটেড ইউজিং এক্সটার্নাল রিওয়ার্ডস, সেটাও হবে না। শুদ্ধ উত্তর হবে লার্নিং ইজ এফেক্টিভ অনলি ওয়েন দ্য স্টুডেন্টস আর এক্সট্রিনসিকলি মোটিভেটেড বাই এক্সটার্নাল ফ্যাক্টরস। যখন ওদেরকে রিওয়ার্ড দেওয়া হয়, কোনো প্রাইজ কম্পিটিশন, তখন লার্নিংটা ইফেক্টিভ হয়ে যায়। এরপরে কোয়েশন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ সেন্ট্রাল টু লার্নিং। লার্নিংয়ের সেন্ট্রাল অর্থাৎ শিখনের মূল কি? শিখনের মূল হচ্ছে মিনিং মেকিং, সেটা নয়। রুট মেমোরাইজেশন অর্থাৎ মুখস্থ করা, সেটা নয়। ইমিটেশন কপি করা, সেটা নয়। শুদ্ধ উত্তর হবে অপশন বি, অর্থাৎ স্টিমুলাস এবং রেসপন্স, সেগুলো হচ্ছে লার্নিংয়ের সেন্ট্রাল হচ্ছে স্টিমুলাস রেসপন্স, যেটা প্যাভলভ বলেছিলেন। তো সেটা হচ্ছে অর্থাৎ লার্নিংয়ে কিছু স্টিমুলাস থাকবে, রেসপন্স থাকবে, সেই কন্ডিশনিং হচ্ছে লার্নিংয়ের সেন্ট্রাল। এরপরের আমাদের শেষ কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড পেয়ার। তো পানিশমেন্ট, অবিডিয়েন্স, ওরিয়েন্টেশন, laws are not fixed but can be changed for the good of society। তো এই থিওরি হচ্ছে কোলবার্গের যে মরাল ডেভেলপমেন্ট থিওরি, সেটার উপরে মানে কোয়েশনটি তৈরি হয়েছে। তো এখানে অপশনটি হবে না, এ হবে না, বিও হবে না। ল অ্যান্ড অর্ডার, প্রেজেন্টেশন, এথিক্যাল প্রিন্সিপালস আর সেলফ চুজেন অন দ্য বেসিস অফ দ্য ভ্যালু অফ হিউম্যান রাইটস। তো সেটা কিন্তু লাস্টেরটি হবে, মানে সেটা এই অপশনটি মিলছে না, মানে কারেক্ট নয়। গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, ওয়ান আর্নস অ্যাপ্রুভেল বাই বিং নাইস, সেটা কিন্তু কারেক্ট। অর্থাৎ এই যে মানে স্টেজে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশনে একজন অ্যাপ্রুভ করে বিং নাইস, যদি ভালো হয় তাহলে মানুষ গুড বয় বলবে, গুড গার্ল বলবে। তো সেটাই হচ্ছে কারেক্টলি ম্যাচ পেয়ার। তো এই হলো আজকের জন্য এতটুকুই, 20টি এমসিকিউ। নেক্সট ভিডিওটিতে আমরা আরও 20 কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন সিরিপির ডিসকাস করব। তাহলে আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওর জন্য আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।